আমাবস্যার রাত, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গোরস্থানের পুরনো শিমুল গাছটার নিচে করিম আর রতন কোদাল হাতে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, কিন্তু গাছের পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে। কিরে রতন, আকাশটা এমন লাল হইয়া আছে কেন? ইসকা দাফুনে কামরা তাড়াতাড়ি সারতে হইব। আমার মনটা কেমন যেন কু ডাকতাছে। ভাইজান, খেয়াল করছেন আইস গোরস্থানে কোনো ঝিঝি পোকার ডাক নাই, একদম পিনপতন নীরবতা। আর আর ওই যে পুরান তেঁতুল গাছটা, ওইটার দিকে তাকাইলে মনে হয় কেউ একজন ডাল ধইরা ঝুইলা আছে। আরে দূর বেকুব, রাইত বিরাতে এইসব অলক্ষণে কথা কইতে নাই। সাহস রাখ, আমরা মরা মানুষ লইয়া কারবার করি, জ্যান্ত মানুষের উপরে ডর আমাগো চলে না। করিম রতনকে একটা ধমক দিলেও তার নিজের বুকের ভেতরটাও কাঁপছে। আজ বিকেলেই একটা কালো রঙের মাইক্রো বাস এসে একটা লাশ নামিয়ে দিয়ে গেছে। লাশের সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। গাড়ি থেকে নামা লোকগুলো শুধু একটা মোটা টাকার বান্ডেল আর একটা চিরকুট জব্বার আলীর হাতে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেছে। লাশটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাফনটা জায়গায় জায়গায় লাল সুতো দিয়ে সেলাই করা। করিম, ও করিম, লাশটা তো কবরে নামানোর সময় হইছে, কিন্তু একটা সমস্যা হইছে রে বাপ। কি সমস্যা জব্বার ভাই? কবর তো আমরা খুইয়াই রাখছি ওই পশ্চিম কোনায়। আরে না, এই পশ্চিম কোনায় কবর দেওয়া যাইব না। যেই লোক গোরা লাশ দিয়া গেছে তারা বইলা গেছে এই লাশটা যেন অবশ্যই তেঁতুল গাছের ঠিক নিচে দাফন করা হয়, আর লাশের কাফনের বাঁধন যেন ভুলেও খোলা না হয়। তেঁতুল গাছের নিচে? ভাইজান, ওই জায়গাটা তো ভালো না। গত বছর ওইখানে কবর খুঁড়তে গিয়া সাপ বাইর হইছিল, মনে নাই? আর কাফনের বাঁধন খুলবো না কেন? এইটা তো নিয়ম না। চুপ কর রতন, টেকার গরম আছিল লোকটার, তাই হয়তো মরণের পরেও নিয়ম মানতে চায় নাই। চলেন জব্বার ভাই, লাশটা ধরাধরি কইরা নিয়ে আসি। তারা তিনজন মিলে লাশটা কাঁধে তুলল, কিন্তু কাঁধে নিতেই করিম আর রতন দুজনেই প্রায় হুমড়ি খেয়ে পড়ল। মনে হলো তারা কোনো রক্ত মাংসের মানুষ নয়, যেন কয়েক মন ওজনের পাথর কাঁধে তুলেছে। অথচ লাশটা দেখে মনে হচ্ছিল খুবই শুকনা আর পাতলা গড়নের। ইয়া আল্লাহ, এটা মরা মানুষ নাকি লোহার বাক্স? এত ওজন কেন? আহ ভাইজান, আমার শরীরটা তো জ্বইলা যাইতাছে। লাশটা লাশটা থেকে আগুনের মতো তাপ বাইর হইতাছে। মনে হইতাছে আমি কোনো জ্বলন্ত কয়লার বস্তা কাঁধে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রক্ষা করো আমাদের। জোরে পা চালাও তোমরা, ঝড় নামতাছে। কোনো মতে তারা লাশটা তেঁতুল গাছের নিচে খুঁড়ে রাখা কবরটার পাশে নামালো। সাথে সাথে আকাশের বুক চিরে একটা বিকট শব্দে বাজ পড়ল। সেই আলোয় রতন দেখল সাদা কাফনটা যেন নড়ে উঠল। মনে হলো লাশের পেটের ভেতর থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। ভাইজান, ভাইজান, লাশটা তো নড়তাছে। আমি আমি নিজের চোখে দেখলাম। আরে ভুল দেখছস, বিজলির আলোয় চোখের ধাঁধা। দর, লাশটা কবরে নামাই। করিম আর জব্বার আলী লাশের মাথা আর পা ধরল, কিন্তু যেই না তারা লাশটা কবরের গর্তের উপর ধরল, হঠাৎ গর্তের ভেতর থেকে একটা শো শো বাতাস বইতে শুরু করলো এবং তাদের হ্যারিকেনটা নিভিয়ে দিল। এখন চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে করিমের মনে হলো লাশের হাতটা কাফনের কাপড় ছিঁড়ে বের হয়ে তার কবজিটা শক্ত করে চেপে ধরেছে। সেই হাতটা বরফের মতো ঠান্ডা নয়, বরং জ্বলন্ত কয়লার মতো গরম। আহ জব্বার ভাই, আলো জ্বালান, কে যেন আমার হাতটা সাইপা ধরছে। সারান, আমার হাত পুইলা যাইতাছে,
তাড়াতাড়ি সারান। কি হইল করিম? দাঁড়াও দাঁড়াও, আমি জ্বালাইতাছি। কিন্তু এই দেশলাইয়ের কাছিটা তো জ্বলে না। ভাইজান, ভাইজান গো, কবরের দিকে তাকান। বিদ্যুতের এক ঝলকানি আলোয় তারা একটা ভয়াবহ দৃশ্য দেখল। কাফনের লাল সুতোর সেলাইগুলো একা একাই ছিঁড়ে যাচ্ছে, আর লাশের মুখটা ঢাকা থাকলেও সেখান থেকে মানুষের গোংরানির মতো নয়, বরং কোনো হিংস্র পশুর মতো গড়গড় শব্দ বের হচ্ছে। হঠাৎ লাশের কাফনটা বুক পর্যন্ত ছিঁড়ে গেল।